আজ আমরা প্র্যাকটিস করব উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 208 পেজ অর্থাৎ সেট নাম্বার হবে 5। সেট নাম্বার 5 এসি 208 এই পেজের এমসিকিউ এবং এসএকিউ এর সম্পূর্ণ আলোচনা হবে। সেই সঙ্গে যেগুলি লজিক আছে লজিকগুলির ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা স্ক্রিনে গিয়ে প্রশ্ন সহ দেখে নিই। দেখো, উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 208 নম্বর পেজ। প্রথম প্রশ্ন, অভিপ্সা ল্যাপটপ কিনবে অথবা সোহম কম্পিউটার কিনবে। এটি হলো একটি নিরপেক্ষ বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন। কি হবে এটা? অথবা আছে, এটা বৈকল্পিক বচন। অপশন বি সঠিক। পরের প্রশ্ন 2 নম্বর, সম্বন্ধের নীতি অনুসারে বচনের ভাগ হলো। আমরা জানি 2 প্রকার। কি কি বলতো? সম্বন্ধ অনুসারে, নিরপেক্ষ আর সাপেক্ষ। এই অপশন সঠিক। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। বি অপশন সঠিক। 4 নম্বর, আরোহ যুক্তির সিদ্ধান্ত হলো, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। বি অপশন সঠিক। 5 নম্বর, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো। আদর্শ নিরপেক্ষ বচন যদি বলে তাহলে 4টে বলবে। অপশন সি সঠিক। আর নরমালি যদি এমনি নিরপেক্ষ বচন বলা হয় তাহলে 3টেও বলতে পারো, 4টেও বলতে পারো। এরপরে 6 নম্বর প্রশ্ন, প্রতিটি নঙার্থক বচনের ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়। প্রতিটি নঙার্থক বচনের বিধেয় পদ সবসময় ব্যাপ্য হয়। বি অপশন সঠিক। এরপর দেখো 7 নম্বর, বৈধতার প্রশ্নটি জড়িত হলো। বৈধতার প্রশ্ন জড়িত হয় যুক্তির সঙ্গে, এখানে যুক্তির আকারের সঙ্গে। ডি অপশন সঠিক। আর সত্যতা যদি থাকতো এখানে তাহলে বচনের সঙ্গে হতো। এবার 8 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত বিশেষ নঙার্থক বচনের সত্যমূল্য হবে। দেখো, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন মানে এ বচন, আর বিশেষ নঙার্থক মানে ও বচন। তাহলে এ আর ও এর সম্বন্ধ কি? বিরুদ্ধ বিরোধিতা। আর বিরুদ্ধ বিরোধিতার নিয়ম কি? একটি সত্য হলে অপরটি মিথ্যা হয়। তাহলে এখানে বলা আছে একটি সত্য মানে এ সত্য, তাহলে ও কি হবে? মিথ্যা হবে। অপশন বি সঠিক। এরপর 9 নম্বর দেখো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঙার্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো। তার মানে আয় বচন আর ও বচনের মধ্যে সম্বন্ধ কি? অধীন বিপরীত বিরোধিতা। তাহলে এখানে ডি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 10, ব্যাবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয়। ব্যাবর্তন বলতে বিবর্তনকে বোঝায়। কি পরিবর্তিত হয়? গুণের পরিবর্তন হয়। তাহলে দেখো অপশন সঠিক হলো গুণের পরিবর্তন হয়। এখানে হ্যাঁ, এই যে সি অপশন সঠিক, গুণ। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে হেতুপদ সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। তাহলে উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থান মানে কিরকম? এরকম হবে আকারটা, এরকম। তাহলে কি হবে? এটা দ্বিতীয় সংস্থান হবে, বিধেয় স্থানে থাকে, দ্বিতীয় সংস্থানে। বি অপশন সঠিক হবে। এরপর ফেরিসন মূর্তিটি বৈধ হয়। এই নামগুলি অবশ্যই বৈধতার নামগুলি মনে রাখবে। ফেরিসন তৃতীয় সংস্থানে বৈধ মূর্তি। এটা 4টে সংস্থানে বৈধ মূর্তিগুলির নাম মনে রাখবে, একটা শর্ট অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর দেখো, যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়। এই যুক্তি আকারটি হলো, আমরা জানি এটা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কিরকম হবে একটু দেখিয়ে দিই তোমাদের। এটা হবে এরকম, পি হর্ষু কিউ, বলা আছে কিউ নয় অতএব পি নয়, এরকম আকার আসবে। এই আকারটি কি হয়? বৈধ এমটি আকার হয়। তাহলে দেখো এমটি আকার কোনটা আছে? এই আকারটি হবে এমটি আকার, অর্থাৎ বি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন দেখো 14 নম্বর, পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি
কখন মিথ্যা হয়? পি ভেল কিউ দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। পি ভেল কিউ মিথ্যা কখন হয়? দেখো আমরা জানি ভেল আকারে কি হয়, টি ভেল টি সমান টি, টি ভেল এফ সমান টি, এফ ভেল টি সমান টি, আর এফ ভেল এফ সমান এফ। তাহলে একটা ক্ষেত্রেই মিথ্যা আছে, দেখতে পাচ্ছ। দুটো যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হয়। তাহলে প্রশ্নটা এবার দেখে নাও, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি দুটোই মিথ্যা, তার মানে কি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হবে। দেখো পি মিথ্যা এবং কিউ মিথ্যা, তাহলে অপশন বি সঠিক হবে, পি মিথ্যা এবং কিউ মিথ্যা। পরের প্রশ্ন 15 নম্বর, খেলা চলবে যদি বৃষ্টি না হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো। দেখো খেলা চলবে যদি না বৃষ্টি হয়, আমরা জানি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যদি সবসময় আগে চলে আসবে, যদি বৃষ্টি না হয় তাহলে খেলা চলবে। তাহলে এটার প্রতিকায়িত রূপ কি হবে? বৃষ্টিকে যদি আর ধরা হয় আর খেলাকে যদি এম ধরা হয়, তাহলে কার্ল আর হর্ষু এম, কার্ল আর হর্ষু এম। দেখো কোনটা আছে, কার্ল আর হর্ষু এম, এ অপশন সঠিক হবে। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, কোন কোন ছাত্র নয় অকবি। তাহলে কোন কোন ছাত্র নয় অকবি মানে কি? এটা ও বচন, ও বচনের যে ভেদচিত্র কি হবে একবার দেখে নিব। এটা আমরা জানি ও বচনের ক্ষেত্রে এস পি বার নট ইজিক্যাল টু 0 হয়, আর এখানে একটা অ আছে, দেখো নয় অ কবি, তার মানে কবির উপরে আর একটা বার হবে, তাহলে ডবল বার থাকে না, তাহলে এস পি নট ইজিক্যাল টু 0, এটা নট ইজিক্যাল টু হবে, নট ইজিক্যাল টু 0। তাহলে এস পি নট ইজিক্যাল টু 0 যদি হয় তাহলে ভেদচিত্র কোনটা হবে? এস পি নট ইজিক্যাল টু 0, তার মানে মাঝে ক্রস হবে, এটা বি অপশন সঠিক হবে। এরপর চলো 17 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হলো, এটা সামান্যীকরণ হয় আরোহ অনুমানের সমস্যাটি, দেখো পরের পাতায় আছে, ডি অপশন সঠিক হবে, সামান্যীকরণ। পরের প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো। দেখো এই প্রশ্নটা প্রত্যেকটা পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি। আরোহ অনুমানের ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। দেখো কোনটা আছে, এই যে পর্যবেক্ষণ ও পরীক্ষণ, সি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এটি বলেছেন জয়েস, ডি অপশন সঠিক। এরপর 20, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন। এটা এক কারণবাদী, তারা পর্যাপ্ত আবশ্যিক। আর যদি এটা সিঙ্গেলে জিজ্ঞাসা করা হয় কারণ শব্দকে আবশ্যিক শর্ত, তাহলে বলবে মিল। কারণ শব্দকে পর্যাপ্ত শর্ত অর্থে মিল। আর যদি এই পর্যাপ্ত আবশ্যিক একসঙ্গে থাকে তাহলে বলবে আই এম কপি, কারণ এক কারণবাদী দার্শনিক হলো কপি। এরপর দেখো, অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো অক্সিজেনের উপস্থিতি। আমরা যে সূত্র একটু আগে দেখছিলাম, সূত্রটি একবার যদি দেখায়, দেখো অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। আমরা যদি আবশ্যিক বলি তাহলে এই নিয়মে বলতে হবে না না, হ্যাঁ না, আর পর্যাপ্ত বললে বলতে হবে হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ। তাহলে অক্সিজেন না থাকলে দহন থাকবে না, অক্সিজেন থাকলে দহন না থাকতেও পারে, এটাই হবে। আর যদি আমরা এই আকারে সাজাই, অক্সিজেন থাকলে দহন থাকবে, অক্সিজেন না থাকলেও দহন থাকবে, হতেই পারে না, এটা পর্যাপ্ত হবেই না। তাহলে কি হবে? আবশ্যিক শর্ত হবে এটা। তাহলে আমরা দেখে নিই একবার, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, এটা হবে আবশ্যিক শর্ত। দেখো এ অপশন সঠিক হবে। এরপর 22 নম্বর প্রশ্ন, আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্য উপনীত হই যে আরোহ যুক্তিতে, তা হলো এটা হয় সাদৃশ্যমূলক আরোহ অনুমানের ক্ষেত্রে, মানে উপমা যুক্তি। সাদৃশ্যমূলকের আর একটা নাম উপমা যুক্তি, অপশন সি সঠিক। পরের প্রশ্ন 23 নম্বর, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে পরিমাণগত দিক থেকে বিচার করা হয়, এটা হবে সহ পরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে। এরপর 24 নম্বর প্রশ্ন দেখো, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো
ব্যতিরেকী পদ্ধতিতে কাকতালীয় দোষ হয়। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগ ঘটলে কাকতালীয় দোষ ঘটে। এরপর আমরা চলে আসব এসএ কিউ। আমি বলে নিই একটু এসএ কিউ বলার আগে, আমরা যে এসএ কিউ গুলি এখন করব এগুলির সংজ্ঞামূলক যেগুলি আছে তোমরা বই থেকে করে নেবে, অথবা আমাদের যে জিনিয়াস বই আছে এই জিনিয়াস বইয়ে প্রত্যেকটা এসএ কিউ দেওয়া আছে, এটা তোমরা নিয়ে নেবে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে বইটা। এই বইটা আমরা পিডিএফ দিয়ে দিয়েছি। আমাদের দেখো ডেসক্রিপশনে, এই ডেসক্রিপশনে না, আমাদের চ্যানেল ফলো করো, তাহলে দেখবে কোনো না কোনো ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে, আমাদের গ্রুপের লিঙ্ক। আমাদের গ্রুপের সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে, তোমরাও পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তবে চ্যানেল ফলো করো আমাদের, তাহলে সব পেয়ে যাবে। তো চলো তবু আমরা দেখে নিই লজিক টাইপের যে প্রশ্নগুলি আছে সেগুলি করে দেবো, যেগুলি তোমাদের সমস্যা, আর যেগুলো আমাদের জিনিয়াস বইতে দেওয়া আছে সেগুলি তোমরা জিনিয়াস বই থেকেই নিয়ে নেবে। যুক্তির আকার বলতে কি বোঝো, এটা স্পষ্ট হয় জিনিয়াসে উল্লেখ করা আছে। সত্যতা ও বৈধতা মধ্যে সম্বন্ধ, আচ্ছা এটা একটু বুঝিয়ে দিই তোমাদের। সত্যতা হলো কি বচনের ধর্ম, আর বৈধতা হলো যুক্তির ধর্ম। তাহলে বচনের ধর্মের সঙ্গে এর সঙ্গে সম্বন্ধ কি আছে? অবশ্যই আছে, কারণ আমরা জানি বচন দিয়েই তো যুক্তি গঠিত হয়। তাহলে বচন সত্য বা মিথ্যা হয়, তার সঙ্গে বৈধতার সম্বন্ধ অবশ্যই থাকবে। যেমন যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে যুক্তি সব সময় অবৈধ হবে। যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা, তাহলে কি সত্যতার সঙ্গে যুক্তির বৈধতার সম্পর্ক থাকছে? তো যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হবে, বাকি সমস্ত ক্ষেত্রেই যুক্তি বৈধ হবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন বলছে বচনের বিরোধিতা বলতে কি বোঝো। স্পষ্টভাবে আমাদের জিনিয়াসের সংজ্ঞা উল্লেখ করা আছে, বা তোমাদের যে কোনো বইয়েই এই সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলি আমি বলছি না। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। দেখো বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত কি? বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের উদ্দেশ্যবিধ এক হবে, এটা একটা শর্ত। আর একটা শর্ত হলো দুটি বচনের গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকবে। এরপর দেখো অথবা আছে এখানে 2 নম্বরের, সকল মানুষ হয় ভাববাদী। এই বচনটির বিরুদ্ধ বচনটি লেখো। সকল মানুষ হয় ভাববাদী, এটি কি বচন হবে? এ বচন। আর এর বিরুদ্ধ বচন কি? ও বচন। তাহলে লিখতে হবে কোনো কোনো মানুষ নয় ভাববাদী। এরপরের প্রশ্ন 4 নম্বর, এ বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও। এ বচনের সরল আবর্তন কি? যেমন বলবে এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর, অতএব সর্বোচ্চ পর্বত শিখর হয় এভারেস্ট, এটা বলতে পারো। আবার বলতে পারো কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী, অতএব পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, এটা বলতে পারো। এরপরে দেখো বিবর্তন কাকে বলে, সংজ্ঞা তোমরা প্রত্যেকটা বইয়ে পেয়ে যাবে, বা আমাদের জিনিয়াস বইয়েও পেয়ে যাবে। ও বচনের আবর্তনের আবর্তিত, ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? দেখো এটা একটু দেখিয়ে দিই তোমাদের। ও বচনের প্রশ্নটা একবার দেখে নিই। ও বচনের বিবর্তনের আবর্তিত বচন, ও বচনের বিবর্তনের আবর্তিত। তাহলে ও বচনের যদি আমরা বিবর্তন করি আয় বচন হবে, আর আয় বচনের যদি আবার আবর্তন করি আমরা আবার আয় হবে। তাহলে ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি হলো আয় বচন। এরপর দেখো ভেন চিত্রে প্রকাশ করো ভূত নেই। তাহলে ভূত নেই এটাকে আমরা ভেন চিত্র কিভাবে করব দেখিয়ে দিই তোমাদের। তাহলে ভূত নেই, ভূতকে আমরা ইয়েস ধরবো, ভূত নেই বলা হয়েছে মানে ইজিক্যাল টু 0, তাহলে এস ইজিক্যাল টু 0, এটা যদি আমরা ভেন চিত্র করি তাহলে এরকম ভেন চিত্র হবে, এটার নাম এস। আর ইজিক্যাল টু আছে মানে কি ছায়াবৃত্ত হবে, কোথায় হবে? এস এর ঘরে, এস এর মধ্যে ছায়াবৃত্ত হবে এরকম। ভূত নেই, আচ্ছা ভূত নেই। এবার বুলিয়ান বিরোধ চতুষ্কোণটি দেখাও। দেখো এই প্রশ্নটি কিন্তু অনার্স লেভেলের প্রশ্ন, তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বুলিয়ান বিরোধ চতুষ্কোণ, আমরা জানি বিরোধিতার ক্ষেত্রে কি হয়, বিরোধিতার ক্ষেত্রে এরকম একটা চতুষ্কোণ আঁকতে হয়, এ ই আই ও হয়, কিন্তু তোমরা চতুষ্কোণটি এইভাবে আঁকবে যদি পরীক্ষায় আসে। এ বচনের ক্ষেত্রে কি করি আমরা? এস পি বার ইজিক্যাল টু 0, এটা লিখবে। এই কর্নারে কি হয়? ই হয়, তোমরা এখানে লিখবে এস পি ইজিক্যাল টু 0, ই বচনের যে বুলিয় ভাষ্য সেটা। এদিকের কর্নারে কি হয়? এস পি নট ইজিক্যাল টু 0, আই বচন। ও বচনের ক্ষেত্রে কি হয়? এস
পি বার নট ইজিক্যাল টু 0 এরকম হয়। এবার এটা এটার বিরুদ্ধ, এটা এটার বিরুদ্ধ। আর আমরা জানি নব্য যুক্তিবিজ্ঞানীরা মাত্র একটা বিরোধিতায় স্বীকার করে, সেটি হলো কি বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এইটা হলো বুলিয়ান বিরোধ চতুষ্কোণ। বুলিয়ান বিরোধ চতুষ্কোণ। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখো, অস্তিত্বমূলক দোষ কাকে বলে এর সংজ্ঞা আমাদের জিনিয়াস বইয়ে আছে, দেখে নেবে। আর যদি এর বিষয়টি বুঝতে চাও তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এ বচন আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এ বচনের ক্ষেত্রে কি হয়, এস পি বার ইজিক্যাল টু 0 অস্তিত্বমূলক তাৎপর্য নেই, মানে নট ইজিক্যাল টু 0। ই বচনে কি হয়, এস পি ইজিক্যাল টু 0, দুটোই ইজিক্যাল টু 0, তার মানে কি এখানে শূন্য বোঝায়, এর অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কিন্তু আই বচনের ক্ষেত্রে এস পি নট ইজিক্যাল টু 0, অর্থাৎ শূন্য না, মানে একটা হলেও অস্তিত্ব আছে। ও বচনের ক্ষেত্রেও এস পি বার নট ইজিক্যাল টু 0, এক্ষেত্রেও কি শূন্য না, মানে একটা ক্ষেত্রেও হলেও অস্তিত্ব আছে। এবার যদি এমন হয় কোনো যুক্তির ক্ষেত্রে এই সামান্য বচন থেকে বিশেষ বচন সিদ্ধান্ত টানা হয়, তাহলে অস্তিত্বমূলক দোষ ঘটে। যুক্তিবাক্য যদি সামান্য আর সিদ্ধান্ত বিশেষ হয়, তাহলে অস্তিত্বমূলক দোষ ঘটে। আচ্ছা, অস্তিত্বমূলক দোষ কাকে বলে তোমরা সংজ্ঞা আকারে দেখে নেবে। অনুক স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। দেখো, অনুক স্বীকারজনিত দোষ এর একটি উদাহরণ বলা হয়েছে। তাহলে আমি আকারটা আগে, আমরা আকারের জ্ঞান যদি না থাকে অনুক স্বীকারের, পি হর্ষু কিউ, কিউ অতএব পি, এইরকম আকারটা হলো অনুক স্বীকার। এবার এই আকারে আমাকে একটা উদাহরণ দিতে হবে। উদাহরণটা কিভাবে দেবে? লিখবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে, কাদা হয়েছে অতএব বৃষ্টি হয়েছে, এটা লিখবে, তাহলেই অনুক স্বীকারজনিত দোষের উদাহরণ হয়ে যাবে। আচ্ছা, অনুক স্বীকারজনিত দোষ, অনুক স্বীকারজনিত দোষ হয়ে গেল। এরপর অথবা আছে, দেখো, গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি দৃষ্টান্ত। গঠনমূলক প্রাকল্পিক, এটাও দেখিয়ে দিই তোমাদের। গঠনমূলক প্রাকল্পিক কখন হবে? আকারটা হয় এরকম, পি হর্ষু কিউ, পি অতএব কিউ, এটা হলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। তাহলে এই ক্ষেত্রে তোমরা কিভাবে উদাহরণ দেবে? যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, তাহলেই গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ হয়ে গেল। এরপরে এমপি উল্লেখ করাই আছে, এটা বলে দিলাম, ওটা এমপি আকার যেটা দেখালাম। শত শত বচন কাকে বলে? যে বচন আকারের প্রত্যেকটি প্রতিস্থাপন দৃষ্টান্তই সত্য হয় তাকে শত শত বচন আকার বলে, শত শত বচন বলে। আর নিবেশন দৃষ্টান্ত কি? নিবেশন বলতে দেখবা সংজ্ঞা দেওয়া আছে, আমাদের দেখিয়ে দিই তোমাদের। এই সংজ্ঞা আকারের যে প্রশ্নগুলি, সংজ্ঞা তো আমরা সব মুখস্থ রাখি না, তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই দেখো, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, এই যে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের এই জিনিয়াসে পেয়ে যাবে। তাই বলছি এই প্রশ্নগুলি আমি যেগুলি বলছি না সেগুলো আমাদের জিনিয়াস বই থেকে নিয়ে নাও, কারণ সংজ্ঞা সব মুখস্থ রাখা সম্ভব নয়, আমরা মুখস্থ রাখি না। তোমরা পরীক্ষা দেবে, তোমরা মুখস্থ করবে। আচ্ছা, এরপরে দেখবো আমরা একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়। একটি দ্বিপ্রাকল্পিক, এটা বুঝিয়ে দিই, তোমাদের বোঝানোর আছে। একটা বুঝিয়ে দিলে তোমাদের অনেকগুলি প্রশ্নের উত্তর হয়ে যায়। দ্বিপ্রাকল্পিক বচনের যে সত্যমূল্য সেটা হলো কি, টি 3 বার টি সমান টি, টি 3 বার এফ সমান এফ, এফ 3 বার টি সমান এফ, এফ 3 বার এফ সমান টি। দেখো, এই ক্ষেত্রে দেখবে দুদিক যদি সমমান হয়, মানে অঙ্গবচন, এই দুটোকে অঙ্গবচন বলা হয়। দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে দুটো অঙ্গবচন যদি সমমান হয়, মানে একই মানের হয়, তাহলে সত্য হয়। দেখো, দুটোই সত্য, এক্ষেত্রেও সত্য, আবার দুটো মিথ্যা, এক্ষেত্রেও সত্য, দুদিক মিথ্যা সত্য। আর যদি দুটো অসমান হয়, দুটি অঙ্গবচন যদি অসমান হয়, টি বা এফ, এফ বা টি, তাহলে মিথ্যা হবে। তাহলে প্রশ্নটা কি দেখো একবার, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
বলবে দুটি অঙ্গবচন যখন অসমান হয়। উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি যিনি আছে দেওয়া আছে, দেখে নেবে। আর এক কথায় যদি আমরা বলি তাহলে বলতে হবে সাদৃশ্য। ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। সব প্রশ্ন আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? প্রত্যেকটা প্রশ্ন আমাদের এই জিনিয়াস বইয়ে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দেব। এই দেখো, আরোহ সংক্রান্ত লাভ, আরোহ সংক্রান্ত লাভ। আর একটা কি দেখলাম? আর একটা দেখলাম আরোহ সংক্রান্ত লাভ আর ভালো উপমা যুক্তির একটি উদাহরণ। ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দেখিয়ে দিই তোমাদের। ভালো উপমা, এই যে উপমা যুক্তির ভিত্তি একটু আগে দেখছিলাম আমরা, এই যে এখানে ছিল প্রশ্নটা, দেখতেই পাচ্ছ নিশ্চয়। উপমা যুক্তির ভিত্তি, উপমা যুক্তির ভিত্তি হলো দুই বা ততোধিক বিষয়ের মধ্যে সাদৃশ্য। আমি বললাম সাদৃশ্য কথাটা। এই যে ভালো উপমা যুক্তির দৃষ্টান্ত, দেখো এই যে জিনিয়াস বইয়ে দেওয়া আছে, স্পষ্টভাবে দেওয়া আছে ভালো উপমা যুক্তির একটি দৃষ্টান্ত, মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত। প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে আমাদের জিনিয়াস বই। জিনিয়াস বইগুলি টাকা পয়সা লাগবে না তোমাদের, তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আমাদের চ্যানেল ফলো করো, দেখো কোনো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা লিঙ্কে ঢুকে যাও, আমাদের গ্রুপে জয়েন করো আর নিয়ে নাও। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো, সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আরোহ সংক্রান্ত লাভ বললাম। অবৈজ্ঞানিক আরোহণমানকে কি মূল্যহীন বলা যায়? সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কি? এই প্রশ্নগুলি প্রত্যেকটার উত্তর আমাদের জিনিয়াসে আছে, দেখে নেবে। কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? সদর্থক শর্ত মানে কি? যে শর্তগুলি উপস্থিত থেকে কারণকে ঘটায় তাকে সদর্থক শর্ত বলে, আর যে শর্ত অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে বলে নবার্থক শর্ত। কারণের গুণগত লক্ষণ লেখো, এটা আমাদের দেওয়া আছে, দেখবে কার্ভেথ রিডের একটা মত দেওয়া আছে গুণগত লক্ষণ। মিল কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? মিলের মতে কারণের সংজ্ঞা জিনিয়াস বইয়ে পেয়ে যাবে। বহু কারণবাদের একটি অসুবিধা জিনিয়াস বইয়ে দেওয়া আছে। এই সংজ্ঞা আকারের যে প্রশ্নগুলি আছে সব আমাদের এই বইয়ে পেয়ে যাবে। তোমরা এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, মাত্র 20 বা 25 টাকা তোমাদের জেরক্স খরচ লাগবে। বইটি তোমরা ডাউনলোড করে নেবে, পিডিএফ আকারে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদের এবছরে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।